আসসালামু আলাইকুম। নাজদিন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন। এবারে পুরো খবর। ৪০ বছরের জলাবদ্ধতায় জীবনের স্বাভাবিক ছন্দ হারিয়েছে ভবদহের মানুষ। জনপদ জুড়ে চলছে নীরব কান্না। জীবন জীবিকা বাধাগ্রস্ত, ফসলি জমি নষ্ট হওয়ায় মাছের ঘেরের চক্রে বন্দী তারা। জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি চান ভবদহের মানুষ। ভবদহে জলাবদ্ধতা নিয়ে ইমরুল হাসানের ৩ পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। সাথে ছিলেন যশোরের সাইফুল ইসলাম সজল, ছবি তুলেছেন জামাল হোসেন। প্রকৃতিতে বইছে শীতের হাওয়া। বর্ষা চলে গেছে, তাও ৩ মাস হলো। তারপরও উঠোনে পানি। বাড়ি থেকে বের হওয়ার পথ যেন একটা নদী। এক ঘর থেকে আরেক ঘরে যেতে পাতা হয়েছে সাঁকো। ঘরের ভেতরে পানি, মাচা পেতে ব্যবস্থা হয়েছে শোবার জায়গার। গরু বাছুর নিজেকে খাওয়া দাওয়া এই যে কষ্ট করে করতে আসছে, এ তো চালি দিয়ে করে নিচে রান্নাঘর, সেই জায়গায় রান্না করে খাচ্ছে। চালির পরে রান্না করতে ভেঙে গেছে, যে চলাচলের সমস্যা আছে সব সময়। এতে তো গা গুঁতো খাইয়েও নিজেরা মরতেছি, এত কষ্ট। যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর আর খুলনার ডুমুরিয়ার বেশিরভাগ বাড়ির চিত্রই এক। জেগে আছে একমাত্র বড় রাস্তা। কোনো কোনো রাস্তাও তলিয়ে আছে পানির নিচে। যাতায়াতের জন্য ডিঙ্গি নৌকায় ভরসা। এ এলাকায় যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। ক্ষেতের ফসল, মাছের ঘের সবই কেড়ে নিয়েছে সর্বনাশা পানি। কেড়ে নিয়েছে অনেকের থাকার জায়গাটুকু। পানির কাছে হেরে তাদের ঠাঁই রাস্তার ধারে। রান্না বান্না করার সমস্যা, ছেলেবিলি নিয়ে থাকতে পারছিল না। আর রাস্তার পরে আসিও তো রিক্স, ছেলেবিলি নিয়ে যেদিন পানি কমবে সেদিন ফেরবো। পানি তো সত্যিছে অল্প অল্প আন, আগে তো যাই বেশি সত্যি আন, একটু কম সত্যিছে। মেঘ দেখলেই এখন ভয় ভবদহের মানুষের। আতঙ্ক দানা বাঁধে মনে। আবারও বৃষ্টি হলে আশ্রয় নেওয়া জায়গাটাও চলে যাবে পানির নিচে। বৃষ্টি হলে তো সবসময় আতঙ্কে থাই, যা কিনা আমাকে বাড়ি যা একটু পানি কমতেছে তা আবার তার চেয়ে বেশি আসছে। গেল কয়েক বছর বৃষ্টি কম হওয়ায় ভবদহের জলাবদ্ধতা খুব একটা প্রকট ছিল না, কিন্তু শেষ 3 মাসের বৃষ্টি দুর্ভোগ বাড়িয়েছে। সমস্যা বগদার সমস্যা, জল ধরে নেয়, সেই এক সমস্যা। বাড়ি ঘরের মধ্যে 4 আঙুল জল, বাস করা তো মুশকিল। নাচে দিয়ে দাঁড়ি করে বসে রয়ে এই এখানে হলো 4 দিয়ে পার হয়ে জল দিয়ে চলে আসছে। ভবদহের অভিশাপের শিকার এক সময়ের অনেক সচ্ছল পরিবার। সর্বনাশা পানি গিলে খেয়েছে ফসলি জমি। বাধ্য হয়ে মাছ চাষে ঝুঁকেছে কৃষক। এখন কোনো কৃষি কাজ নেই, এখন মাছের চাষ ছাড়া কোনো কাজ নেই। জমি আছে, জমি তো ফসল আসছে না, জমিতে কি হবে? ফসলাদের নাহলে আমরা কি করে বাঁচবো? তাদের মতো হাজারো মানুষের স্বপ্ন ভবদহের পানিতে নিমজ্জিত। চাষবাস নেই, এলাকায় কোনো কাজ নেই। বাধ্য হয়ে অনেকে অন্যত্র চলে গেছে। তারা টাকা পাঠালে কেবল পরিবারের চুলা জ্বলে। পচা গন্ধ, আবদ্ধ পানি ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। নানান রোগবালায় আক্রান্ত ভবদহের মানুষ। জলাবদ্ধতায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। কোনো কোনো স্কুলের ঠিকানা তো এখন খোলা জায়গা। 80-র দশকের মাঝামাঝি থেকে জলাবদ্ধ ভবদহ অঞ্চল। এই পানি থেকে কবে মুক্তি মিলবে কিংবা আদৌ মিলবে কিনা তা জানা নেই কারো। জলাবদ্ধতায় বিপর্যস্ত এক জনপদ ভবদহ। জলাবদ্ধতা নিরসনে বছর বছর প্রকল্প হাতে নেওয়া হলেও দুঃখ ঘুচে নেই ভবদহের মানুষের। তাই পানিবন্দী জীবনই তাদের নিয়তি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, অভয়নগর, যশোর। হত্যা এবং নিপীড়নের জন্য দায়ীদের বিচারের পরই আওয়ামী লীগকে নির্বাচনের জন্য স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনে অংশ নেওয়ার জন্য অন্য যে কারো মতোই স্বাধীন আওয়ামী লীগ, তবে তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
নির্বাচনের জন্য নির্দিষ্ট কোনো তারিখ এখনো নির্ধারণ করেনি সরকার। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে তা উদ্ধারে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যেসব দেশের সঙ্গে পাচার হওয়া অর্থ উদ্ধারের বিষয়ে আলোচনা হয়েছে তারা সবাই সহায়তার আশ্বাস দিয়েছেন বলেও টাইম ম্যাগাজিনকে জানান ডক্টর ইউনূস। তিনি বলেন, পূর্ববর্তী সরকার সর্বাত্মক নিপীড়ন, মানুষ হত্যা এবং গুম প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করার পরিবেশ তৈরি করেছিল। বিগত সরকারের আমলকে ফ্যাসিবাদী শাসন হিসাবে উল্লেখ করে শান্তিতে নোবেল জয়ী ৮৪ বছর বয়সী ডক্টর মোহাম্মদ ইউনূস। সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানের পর আলো এসে পড়ল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ওপর। এক যুগ পর বৃহস্পতিবার সেনাকুঞ্জের এই অনুষ্ঠানে যোগ দিলেন তিনি। তার উপস্থিতিতে গর্বের উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বেগম খালেদা জিয়াকে আসার সুযোগ দিতে পেরে তারা আনন্দিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ পুনর্গঠনে নতুন সুযোগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন ডক্টর ইউনূস। রিপোর্ট করছেন ইমরুল হাসান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শারীরিক অসুস্থতা সত্ত্বেও সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে দীর্ঘ ১২ বছর পর সংবর্ধনা অনুষ্ঠানে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বেগম জিয়ার সাথে কুশল বিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর পরপরই সংবর্ধনা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিএনপি চেয়ারপারসনের উপস্থিতি আনন্দ গর্বের উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বেগম জিয়াকে আনতে পেরে তারা আনন্দিত। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ, রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকাও প্রশংসার দাবিদার। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আমাদের প্রত্যাশা, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল থেকে পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনী দেশ সেবায় সবসময় তৎপর থাকবে। আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহত সকলের প্রতি, যাদের দুঃসাহসিক আত্মত্যাগ ও সাহস দেশ পুনর্গঠনের জন্য একটা নতুন সুযোগ সৃষ্টি করেছে। তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। পরে আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাকুঞ্জের খোলা আকাশের মাঠে ঘুরে ঘুরে সবার সাথে হাত মিলিয়ে কথা বলেন তিনি। কুশল বিনিময় করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে। পাশাপাশি সোফায় বসেন ডক্টর ইউনূস এবং বেগম খালেদা জিয়া। দুজনে ছিলেন হাস্যোজ্জ্বল, কথা বলেন বেশ কিছুক্ষণ। সেনাকুঞ্জের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ৬.৫ বছর পর প্রথম কোনো প্রকাশ্য কর্মসূচিতে অংশগ্রহণ করলেন বেগম খালেদা জিয়া। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধান উপদেষ্টা ও ৩ বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা জানান। ঢাকা সেনানিবাসে অবস্থিত শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন শেষে শিখা অনির্বাণে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ৩ বাহিনীর পক্ষ থেকে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ ৭১-এর শহীদ সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত সংবর্ধনায় যোগ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বৈষম্যহীন দেশ গড়তে বীর মুক্তিযোদ্ধা ও ছাত্র জনতার আত্মত্যাগকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। এই নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারে মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, আমরা কেউ কারো শত্রু হব না, কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না, কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না, আমরা সবাই সমান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দিবসটি উপলক্ষে সশস্ত্র বাহিনীর সকল সদস্য ও তাদের পরিবারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী বাংলাদেশের গর্বের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে শান্তি মিশনে সশস্ত্র বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি সহ তাদের স্ব বাহিনীর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার সূচনা এবং বেগম জিয়ার ত্যাগকে স্বীকৃতি দেয়ায় ডক্টর ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গুলশানে সাংবাদিকদের তিনি একথা বলেন। ধন্যবাদ জানাতে চাই প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়ে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বাধীনতা যুদ্ধের সূচনা করেছিলেন, ঘোষণা দিয়েছিলেন, মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, সেই ঘোষণাকে তিনি স্বীকৃতি দিয়েছেন এবং সেই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আপোষহীন সংগ্রাম, এই দীর্ঘ বছর ধরে নিরন্তর সংগ্রাম, সেই সংগ্রামকে তিনি আজকে স্বীকৃতি দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার সিইসি হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব তাহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল মোহাম্মদ সানাউল্লাহ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সিইসি ও নতুন কমিশনারদের নিয়োগ দেন। এর মধ্য দিয়ে বহুল প্রত্যাশিত নতুন নির্বাচন কমিশন গঠিত হল। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত 2টি প্রজ্ঞাপন জারি করা হয়। একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে উদাহরণ তৈরি করতে চান নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ভোটার তালিকা হালনাগাদ ও বিগত 3টি জাতীয় নির্বাচনের তিক্ত অভিজ্ঞতার পর ভোটারদের ভোট কেন্দ্রে ফেরানোটা একটা নতুন চ্যালেঞ্জ হবে বলে মনে করেন তিনি। সেই সাথে অতি প্রয়োজনীয় সংস্কারের পরই নির্বাচন আয়োজনের পক্ষে মতামত তার। নতুন নির্বাচন কমিশনার নিয়োগের প্রজ্ঞাপন জারির পর বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন এএমএম নাসির উদ্দিন। মইদুল ইসলামের রিপোর্ট। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এএমএম নাসির উদ্দিনের নাম উল্লেখ করে প্রজ্ঞাপন জারির পর বিকেলে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় তার বক্তব্যে উঠে আসে সামনের দিনগুলোর নানা চ্যালেঞ্জের কথা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটারকে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোটদান করার যে একটা ব্যবস্থা করা, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটা আমরা করতে চাই, একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। সেটার জন্য যা যা করা দরকার আমি সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব এবং সবার সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে আমি ইনশাল্লাহ কামিয়াব হব, সে কনফিডেন্স আমার আছে। বিগত আওয়ামী লীগ সরকারের অধীনে পরিচালিত বিতর্কিত 3টি জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতার কথা তুলে ধরে নতুন সিইসি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে কাজ করবে নতুন কমিশন। মানুষ তো জানে সবাই কি হয়েছে, 14টা জানেন, 153টা আনকন্টেস্টেড হয়ে গেছে। 18টা দেখেন যে সবাই বলেন যে আপনারাই তো বলেন যে রাতে ভোট হয়ে গেছে, তাই না?
24-এরটা কি আপনারাই বলেন কি দামি নির্বাচন, আমি নির্বাচন, এই ধরনের নিত্য নতুন টার্ম বাংলাদেশে আবিষ্কার হয়েছে কিন্তু ভোটকে কেন্দ্র করে। তো এই জিনিস আই ডোন্ট ওয়ান্ট টু মেক দি ইলেকশন সিস্টেম এ ফার্স, এটাকে একটা প্রহসন নিয়ে তৈরি করা। এটা আমি ইলেকশন মিনস ইলেকশন প্রপার, সভ্য দেশে যে ইলেকশন হয় আমি ইনশাল্লাহ সেটাই থাকবে আমার টার্গেট। সব বড় বড় দল সবাই কিন্তু বলছে আমরা কিন্তু মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। এর চাইতে সুযোগ আর কি? তারাই তো বলছে আমরা চাই। আগে তো রাজনৈতিক দলগুলাই গুলমাল করতো। এক দল যিনি ক্ষমতায় আছেন উনি বলতেন যে ভাই আমার ভোট আমি দেবো, তোমার ভোট তুমি যা করো করে এদিকে আর আসবে না। কিন্তু এখন তো সেরকম না, এখন তো সবাই তো বলছে যে আমরা সুষ্ঠু নির্বাচন চাই। এর চাইতে বড় অ্যাসেট আর কি? তো তাদেরই তো দাবি, তাদেরই দাবি। সুতরাং আমি তাদেরকে বলবো যে আপনারা যখন চান তাহলে এই করেন। নির্বাচন কেন্দ্রিক অতি প্রয়োজনীয় সংস্কারের পরে নির্বাচনের সময় ঘোষণা করা হবে বলে জানান এএমএম নাসির উদ্দিন। নির্বাচন রিলেটেড রিফর্মস কিছু করতে হবে, সেই রিফর্মসগুলো কি কি আমি গিয়ে বসলে যখন দেখবো, আমি স্টক টেকিং করবো, তখন দেখবো যে না আমাকে এই জিনিসগুলো, ওই জিনিসগুলো করতে কতদিন লাগে। আবার রিফর্মস কমিশন একটা করছে, ইলেকশন কমিশন, রিফর্মস কমিশন কি কি সাজেশন দেয়, তো ওগুলো দেখে ওই যে কদিন লাগে ওটা শেষ না করে আমরা কিন্তু প্রস্তুত হয়ে থাকবো। এটা হবে আমার ফার্স্ট প্রায়োরিটি। ইলেকশনের জন্য যাবতীয় প্রস্তুতি আমরা যত দ্রুত সম্ভব নিব, সাবজেক্ট টু ওই যে রিফর্মস কমিশনের রিপোর্ট পাওয়ার পরে, বা আমরা যেখানে যেখানে হাত দেওয়ার দরকার এগুলো করার পরে সেটা করবো। স্বচ্ছ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার নিশ্চয়তা দিয়ে এই বিষয়ে সব রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান নতুন প্রধান নির্বাচন কমিশনার। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর মহাখালী, বছিলা সহ বেশ কিছু এলাকায় অটোরিকশা চালকদের বিক্ষোভ ও অবরোধ বৃহস্পতিবার রাজধানী জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা গাড়িতে ভাঙচুর চালায়, ইটপাটকেল নিক্ষেপ করে। রেল লাইন অবরোধ করায় বন্ধ হয়ে যায় ঢাকার সাথে সব জেলার ট্রেন চলাচল। 6 ঘন্টা পর মহাখালীতে যান চলাচল স্বাভাবিক হয়। নাহিদ প্রিন্সের রিপোর্ট। মহাখালী এলাকায় সড়কে যানবাহন চলাচল বন্ধ করতে এভাবেই ইটপাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে অটোরিকশা চালকদের অবরোধে এই উত্তেজনার সূত্রপাত। মহাখালী রেল লাইনে অটোরিকশা রেখে ট্রেন চলাচলে অবরোধ সৃষ্টি করে কয়েক হাজার অটোরিকশা চালক। এতে বন্ধ হয়ে যায় সব ধরনের ট্রেন চলাচল। বিক্ষোভকারীরা মহাখালী হয়ে উত্তরা বনানী সড়ক বন্ধ করে দিলে শাহবাগ থেকে উত্তরার সড়কে বিঘ্নিত হয় যান চলাচল। বিক্ষোভকারীরা বলছে ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে তাদের আন্দোলন। মহল্লাতেই মারবো খ্যাপ, কিন্তু আপনার মেন রোডে উঠবো না, মেন রোডে ক্রসিং পার হইতে দিতে হবে। তাছাড়া আমার কোনো দাবি নেই, আমরা গরিব মানুষ, আমরা পেটে ভাত চাই। আমি 1,20,000 টাকা দিয়ে কিস্তিতে গাড়ি নিছি, সেই গাড়িগুলো একটু বন্ধ করে দিবে। যদি বন্ধ করে দেয় আমার সংসারে কিন্তু হাল ধরার মতো কেউ নাই। আমার একটা আছে, আমি ঋণ করে কিনছি কিস্তির টাকা তুলা, এখন হঠাৎ করে যদি রিক্সা বন্ধ করে দেয় আমার অবস্থা কি হবে? কিস্তির টাকা কই দেবো? সংসার চালাবো কই থেকে? এদিকে আগারগাঁও, মোহাম্মদপুর ও বছিলা এলাকায়ও বিক্ষোভ করে অটোরিকশা চালকরা। এ সময় তীব্র যানজটের সৃষ্টি হয় পুরো মিরপুর ও মোহাম্মদপুর সড়কে। তবে শেওড়াপাড়া এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে 2 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে ঢাকার সাথে দেশের সব জেলার ট্রেন চলাচল বন্ধ থাকায় কমলাপুর রেল স্টেশনে আটকা পড়ে হাজার হাজার ট্রেন যাত্রী। তাদের জানা নেই তারা আদৌ গন্তব্যে যেতে পারবেন কিনা। ওই অটোরিকশাদের আন্দোলনের কারণে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ আছে। রেলওয়েরা বলতেছে যে রাস্তা নিরাপদ হলে তারপর আমাদেরকে ঘোষণা দিবে, আমরা অপেক্ষা করার জন্য। গন্ডগোল থামলে তারপরে ছাড়বে। আমি তো আসছি সকালে ভাই, আজকে এবার ব্যাক করতে চাইছিলাম, আমি জরুরি অবস্থায় একটা কাজে যাচ্ছি ভাই। তবে ট্রেন কর্তৃপক্ষ বলছে নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে ভারতের সাথে এফওসি বৈঠকে আলোচনার সুযোগ থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ তৌফিক হাসান। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। তৌফিক হাসান বলেন, বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে।
ডিসেম্বরে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফরেন অফিস কনসালটেশন FOC বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে আলোচনার সুযোগ থাকবে। সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ পেলে সে অনুযায়ী কাজ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের কোনো পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য সত্যিকার অর্থে আমরা অফিসিয়ালি কিন্তু কোনো নির্দেশনা পাইনি। আমরাও যা দেখছি যে পত্রিকার মাধ্যমে, যেমন যে ইন্টারপোলের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে, বা সেরকম তো আলাদা একটা সেক্টর আছে, বাট সরকারিভাবে যেহেতু এটা আসলে পররাষ্ট্র সম্পর্কিত বিষয়, কারণ যেহেতু উনি বিদেশে আছেন, এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাওয়াটাই শ্রেয়। বাট অফিসিয়ালি কিন্তু আমরা এখনো পাইনি। পাওয়া মাত্রই কিন্তু আমরা যথাযথ পদক্ষেপ নিতে পারি এক্ষেত্রে। বিচারিক শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আপিলের বিধান রাখা হলেও তা খুব সীমিত ক্ষেত্রে প্রযোজ্য হবে বলেও জানান তিনি। ট্রাইব্যুনাল আইনের এই বিধানকে ইতিবাচক হিসেবে দেখেছেন সিনিয়র আইনজীবীরা। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই চালানোর ঘোষণা দিলেন ZI খান পান্না। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার করা ভবন পরিদর্শনে যান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। কিছু সংশোধনী এনে ট্রাইব্যুনাল আইনের খসড়ার অনুমোদনের বিষয়ে সাংবাদিকরা জানতে চান আইন উপদেষ্টার কাছে। অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান কেন রাখা হয়েছে সেই প্রশ্ন ছিল সাংবাদিকদের। শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না, আমি কালকেই বলেছি ভাই। আপিলের অনুমতি রাখা হয়েছে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে, এটা বিচার বিলম্বিত করা শামিল কিনা অনেকেই মনে করছেন এটা কোনো চক্রান্ত, মানে জুলাই আগস্টের বিপ্লবের সাথে এটা বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে তারা যাতে ন্যায় বিচার পান সেজন্য এমন বিধান রাখা হয়েছে বলে মনে করেন সিনিয়র আইনজীবীরা। এর ফলে মামলার দীর্ঘসূত্রিতা হবে না বলেও মনে করেন তারা। এই কোর্টই যেটা করবে এটাই ফাইনাল, নট দ্যাট ফাইনাল জাজমেন্টের এগেনস্টে আপনি আপিলে যেতে পারেন। তো কাজে এখন ইন্টারিম অর্ডারের এগেনস্টেও আপিলের বা রিভিশনের দ্যাট ইজ আপনার এর নেক্সট আমাদের যেই কোর্ট, সেখানে যাওয়ার যদি সুযোগ থাকে, এটা নিঃসন্দেহে আমি মনে করি যে ন্যায় বিচারের জন্য সহায়ক হবে। আগে ছিল না বলেই যে ন্যায় বিচার হয়ে গেছে, আর এখন দিয়েছে বলেই যে অবিচার হবে এটা বলা যাবে না। বরঞ্চ আমি মনে করি যে এটা থাকাটা উচিত, বাঞ্ছনীয়, এটা আগে থেকেই থাকা উচিত ছিল। এদিকে ছাত্র আন্দোলনের সময় যিনি শিক্ষার্থীদের জন্য আইনি লড়াই করেছেন সেই ZI খান পান্না জানালেন এবার তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনাল সহ সকল আদালতে মামলা পরিচালনা করবেন। যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষেই লড়াই করব ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল কেন, সব মামলাতেই না। অবস্থান আমি পরিবর্তন করি না। তো আমি আবারও বলি আমি আছি নিপীড়িতর পক্ষে। আপনার কাছে কি মনে হয় যে শেখ হাসিনা নিপীড়নের শিকার হতে যাচ্ছেন বা হচ্ছেন? হ্যাঁ, অবশ্যই রাজনৈতিক নিপীড়ন। হাসান জাবেদ, NTV নিউজ, ঢাকা। স্বাধীনতার আসল চেতনা এতদিন বাস্তবায়ন হয়নি এবং তা নবায়ন করতেই ২৪-এর গণ অভ্যুত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। গণ অভ্যুত্থানের অডিও ভিডিও সংরক্ষণ, তারুণ্যের উৎসব, দেশব্যাপী প্রতিভা সন্ধান সহ 7টি অগ্রাধিকার ঠিক করা হয়েছে বলে জানান উপদেষ্টা। আগে সংস্কৃতি চর্চা থেকে ইসলামকে বাদ দেওয়া হয়েছিল উল্লেখ করে ফারুকী বলেন, এখন দেশের সংস্কৃতি চর্চার মূলে থাকবে সব ধর্ম, বর্ণ ও ভাষা। নজরুলের গান নিয়ে জনপ্রিয় শিল্পীদের মাধ্যমে অ্যালবাম তৈরি করা হবে বলেও জানান তিনি। মুক্তিযুদ্ধের চেতনা রিনিউড হয়েছে 24-এর অভ্যুত্থানে। মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে শব্দটা শেষ করে ফেলা হয়েছে। স্বাধীনতার আসল চেতনাটা কি ছিল? স্বাধীনতার আসল চেতনা ছিল যে আমি আমার দেশ আমার মতো গড়ব এবং দেশটার মালিক সবাই হবে, রাইট? দুঃখজনকভাবে হলো সত্য যে এটা ঘটে নাই বলেই 24টা অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। সারা বাংলাদেশ এই আন্দোলনের সময় মানে কয়েকজন ফ্যাসিস্টের সহযোগী ছাড়া সবাই পার্টিসিপেট করেছে এবং সবাই একই সঙ্গে আশঙ্কায় ছিল কে কখন মারা যায়। আমার মনে হয় মত প্রকাশের স্বাধীনতা মানে হচ্ছে ওইটা, ইউ ক্যান ক্রিটিসাইজ এনিওয়ান, কিন্তু যে খুনি
তার বিচারকে আপনি যদি বিঘ্ন ঘটানোর জন্য কিছু বলতে চান, এটা কি মত প্রকাশের স্বাধীনতা বলবো কিনা আমি জানি না। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহে কোনো কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবে না উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বাজারে পুরোপুরি স্বস্তি না ফেরা পর্যন্ত সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউসে বাজার পরিস্থিতি, টিসিবির পণ্য বিতরণের সার্বিক কার্যক্রম ও দ্রব্যমূল্য বিষয়ে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। ইতোমধ্যে রমজানের বিভিন্ন পণ্যের আমদানি শুল্ক কমানো হয়েছে উল্লেখ করে বাজারে স্বস্তি আসবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। যতদিন পর্যন্ত বাজারে একটা স্বস্তিজনক অবস্থা পরিপূর্ণভাবে না চলে আসে, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতিকে মেনে নিয়ে আমরা এটাকে সহনশীল করার জন্য, আপনারা জানেন যে সামগ্রিকভাবে জাতীয় রাজস্ব বোর্ডের সহায়তায় আমরা বিভিন্ন পণ্যের শুল্ক কর হ্রাস করেছি। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ।